আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো আমি একটা প্যাসেজ এখানে ওপেন করছি, হিজ নেম ওয়াজ জেরি। এই প্যাসেজটা তোমাদের এইচএসসি 25-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং 26-এর জন্য ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটা আমরা একটু ইনস অ্যান্ড আউট দেখব। এই প্যাসেজ থেকে আমরা কিভাবে এমসিকিউ সলভ করতে হবে, কিভাবে সিকিউ সলভ করতে হবে, আমরা এই স্টেপ বাই স্টেপ দেখব। তো তোমাদের কাছে যার টেক্সট বইটা আছে, বইটা একটু বের করো। বের করার পরে আমি যেভাবে প্যাসেজটা পড়াই দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে যত এমসিকিউ যত সিকিউ আসবে তুমি আনসার করতে পারবা। মনে রাখবা, বোর্ডে তোমার এই প্যাসেজটা কমন আসবে, কিন্তু সিকিউ কী আসবে তুমি জানো না, এমসিকিউ কী আসবে তুমি কিন্তু জানো না। একটু আমরা প্যাসেজটার দিকে যদি একটু খেয়াল করি, দেখো প্রথমে লেখা আছে হিজ নেম ওয়াজ জেরি, তার নাম হচ্ছে জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ। অরফান মানে এতিম, আর অরফানেজ মানে হচ্ছে এতিমখানা। মানে হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। তার বয়স যখন 4, মানে 4 বছর বয়স থেকে সে এতিমখানায় থাকতেছে। এখন বলছে আই কুড পিকচার হিম, আমি তার একটা ছবি নিলাম। এখন আমি হচ্ছে লেখিকা। এই গল্পটা বোঝার জন্য আমরা একটু যদি পিছনে যাই, মানে এখানে যে লেখিকার একটা ম্যালেরিয়া সহ অন্যান্য রোগ হয়। এই রোগটা নিরাময় করার জন্য সে মাউন্টেন এলাকা মানে পর্বত এলাকায় আসে। তো এখানে এতিমখানার কিছু গেস্ট রুম ছিল, ওইখানে ভাড়া দেয় তারা। তো ওইখানে এতিমখানার একটা রুমে সে থাকে। এখন ওইখানে প্রচণ্ড শীত পড়ে। ওই শীতের সময় তারা ওই মানে ফায়ার প্লেস ইউজ করে, কাঠের চলা দিয়ে তোমার রুমটা গরম রাখে। তো গরম রাখার কারণে তোমার হচ্ছে ওই যে কাজগুলো করার জন্য একটা লোক দরকার হয়। এই যে লোকটা দরকার, এই লোকটা হচ্ছে জেরি, ঠিক আছে। তো এখানে বলছে, রাইটার বলছে আই কুড পিকচার হিম, আমি তার একটা ছবি নিলাম অ্যাট 4, যখন তার 4 বছর বয়স ছিল। উইথ দ্য সেম গ্রেভ, গ্রেভ মানে হচ্ছে গভীর, গ্রেভ মানে হচ্ছে ধূসর, ব্লু মানে নীল, আইস মানে চোখ। রাইটার বলতেছে মানে তার যখন 4 বছর বয়স ছিল, তখন আমি দেখতেছিলাম তার যে চোখটা ছিল ওটা ছিল কি গ্রেভ, গভীর, ধূসর, নীল চোখ। এবং প্রশ্ন করছে রাইটার, দি সেম ইন্ডিপেন্ডেন্স, এটা কি স্বাধীন? পরে বলছে নো, না। দি ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্ট্রিগিটি, তার সম্পর্কে যে শব্দটা আমাদের আসে এটা হচ্ছে ইন্ট্রিগিটি, মানে হচ্ছে বিশুদ্ধতা, সাধুতা, পবিত্রতা। তার মানে রাইটার বলতেছে সে কি স্বাধীন, কিন্তু বলতেছে না, মানে তার সম্পর্কে আমার যেটা মনে আসে সেটা হচ্ছে সাধুতা অথবা বিশুদ্ধতা। মানে এই প্যাসেজের মূল শব্দ হচ্ছে ইন্ট্রিগিটি। পরে দেখেন বলছে ইট ইজ বেডেড, বেডেড মানে স্থাপিত হওয়া। ইট ইজ বেডেড অন কারেজ, এটা সাহসের উপর স্থাপিত, বাট কিন্তু ইট ইজ মোর দেন ব্রেভ, এটা সাহসিকতার চেয়ে অনেক বড় কিছু। কোনটা বলেন তো? এই যে তার বিশুদ্ধতা, সাধুতা। পরবর্তী ইট ইজ অনেস্ট, এটা ছিল সৎ, বাট ইট ইজ মোর দেন অনেস্টি, কিন্তু এটা সততার থেকে অনেক বড়। এখন সে যে সৎ, এই সৎ কীভাবে, এটা রাইটার একটা এক্সাম্পল দিছে। কি এক্সাম্পলটা একটু দেখেন। বলছে দি এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন তার যে কাঠের একটা হাতল ছিল ওইটা ভেঙে যায়। জেরি বলল দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ, মানে উড রিপেয়ার ইট। জেরি বলল কাঠের যে মালিক ছিল, দোকানের যে মালিক ছিল, ওইটা সে কী করবে জানো, রিপেয়ার করে দেবে। আই বট মানি, আমি, রাইটার বলতেছে আই ব্রট মানি, আমি তাকে কিছু টাকা দিতে চাইলাম টু পে ফর দ্য জব, তার এই কাজের জন্য। এবং হি রিফিউজড ইট, এবং সে অস্বীকার করলো। রিফিউজড মানে কি জানেন? অস্বীকার করা। এর একটা সিনোনিম হইতে পারে ডিনাই। এর বলছে আই উইল পে ফর ইট, আমি তার এই কাজের জন্য তাকে কিছু পে করতে চাইলাম। হি সেড, সে বলল আই ব্রক ইট, সে মানে জেরি বলল, জেরি মানে ছেলে। জেরি বলল আই ব্রক ইট, এটা আমি ভাঙছি। পরে বলছে আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, কেয়ারলেস মানে অসাবধান। মানে জেরি বলতেছে এটা আমার অসাবধানতার কারণে এই মানে কোটারটা ভেঙে গেছে, হাতলটা। বাট কিন্তু নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম, মানে আই মানে আমি, মানে রাইটার বলতেছে আমি বললাম যে আপনি যখন এই যে মানে কোঠারটা আপনি যখন একই জায়গায় হিট করবেন, প্রত্যেকবার একই জায়গায় কিন্তু নাও পড়তে পারে। রাইটার এটা বলছে যে কোঠারটা একই সময়ে প্রত্যেকবার একই জায়গায় হিট নাও করতে পারে, আঘাত নাও করতে পারে। পরে বলছে আই টোল্ড হিম, হ্যাঁ আমি বললাম, দি ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, এই কাঠের যে হাতলটা ছিল ওটার মধ্যে ফল্ট আছে, ত্রুটি আছে। আই উইল সি দ্য ম্যান, আমি ওই মানুষটাকে দেখলাম, ফ্রম হুম আই বট ইট, মানে বলছে আমি ওই মানুষটাকে দেখে নিব, আমি যার কাছ থেকে কি ওই কাঠের হাতলটা কিনেছিলাম।
ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি। আমি তার এই কাজের জন্য আমি আবারও কী করতে চাইলাম, টাকা দিতে চাইলাম। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। মানে জেরি আবার মানে ঘাটতারামি করতেছে যে না, এটা আমার অসাবধানতার কারণে এটা ভাঙছে। মানে দেখো একটা মানুষ কতটা মানে পবিত্র হলে মানে সে বারবার একই কথা বলতেছে যে না আমি ভাঙছি, আমি এই কাজগুলো করছি এরকম। এখন দেখেন পরে বলছে হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। এটা একটা ফ্রেজ যদি বলা হয়, ফ্রি উইল এজেন্ট মানে হচ্ছে মুক্তমনা, মানে একদম স্বাধীন। সে ছিল একজন মুক্তমনের মানুষ এবং হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক। সে পছন্দের সাথে কাজ মানে সে কি কেয়ারফুল, সতর্কতার সাথে কাজ করতে পছন্দ করতো। অ্যান্ড এবং ইফ হি ফেইল্ড, যদি সে ব্যর্থ হইতো কী করতো দেখো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে দায়িত্বটা নিত উইদাউট সাবটারফিউজ। সাবটারফিউজ মানে কি জানো, প্রতারণা, ছলচাতুরি করা, ছলনা করা, মানে সে কোনো প্রতারণা ছাড়াই সে এই দায়িত্বটা নিত যদি সে ব্যর্থ হইতো। কিন্তু আমরা কি করি, আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই, এটা যে কোনো মাধ্যমেই হোক, মানে আমরা একজনকে দায় দিয়ে দিই, ঠিক আছে। এরপরে দেখেন বলছে অ্যান্ড এবং হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে আমার জন্য অপ্রয়োজনীয় কাজ করে দিত। এখন এই যে অপ্রয়োজনীয়, কিন্তু জেরিকে কিন্তু তার যে এই যে কাঠের চলা, মানে ওই যে ফায়ার প্লেস, ওইটা রুমটা গরম রাখার জন্য তাকে নিয়ে আসছে, কিন্তু এটা ছাড়াও জেরি তাকে আননেসেসারি কাজ করে দিত। কেন জানেন, মানে এই যে রাইটার অনেক দূর থেকে আসছে, এখন রাইটার ভাবতেছে এখানে তো তার কেউ নাই, জেরি ভাবতেছে আমি তো এতিম, আমারও তো মা নাই। এখন রাইটার ভাবতেছে ও আমার ছেলে, আর জেরি ভাবতেছে ইনি আমার মা। এই জন্য মা আর ছেলের যে একটা বন্ধন, এই জন্য জেরি রাইটারের জন্য কি করে দিত বলেন তো, আননেসেসারি কাজ করে দিত। পরে দেখেন বলছে দি গ্রেসিয়াস থিংস দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট। মানে এই যে সে কাজগুলো করে দিত, আননেসেসারি কাজগুলো করে দিত, এটা সে হৃদয় থেকে করে দিত। মানে একটা মানুষকে যখন আপনি পছন্দ করবেন বা ভালোবাসবেন, তখন দেখবেন তার জন্য আপনি যে কোনো কাজ বলেন, যে কোনো মানে চ্যালেঞ্জ বলেন, এটা নিতে আপনি বাধ্য হবেন। এই জন্য জেরি তাকে মানে মন থেকে ভালোবাসতো, মানে রাইটারকে, এই জন্য সে মন থেকে তার আননেসেসারি কাজগুলোও করে দিত। দেখেন পরে বলছে দি থিংস নো ট্রেনিং ক্যান টিচ। এই যে ট্রেনিংগুলো, এই যে কাজগুলো করার জন্য তার কোনো ট্রেনিং নিতে হয় নাই। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট। সেই কাজগুলো কী করতো বলেন তো, তৎক্ষণাৎ করে দিত। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তৎক্ষণাৎ, হ্যাঁ। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স। এটা করার জন্য তার মানে কোনো পূর্ব অভিজ্ঞতাও প্রয়োজন ছিল না। মানে কি, মানে আমাদের যে কোনো একটা কাজ করার জন্য তো একটা অভিজ্ঞতা দরকার হয়, কিন্তু জেরি যে কাজগুলো করে দিত, এই করে দেওয়ার জন্য তার কোনো অভিজ্ঞতারও দরকার ছিল না। পরে দেখেন বলছে হি ফাউন্ড, সে খুঁজে পেলো ওই কাবিহোল। কাবিহোল মানে হচ্ছে আরামদায়ক জায়গা, ঠিক আছে। সে খুঁজে পেলো একটা আরামদায়ক জায়গা বিসাইড, পাশে দ্য ফায়ার প্লেস, মানে যেখানে তোমার হচ্ছে অগ্নিশিখা জ্বলতেছিল ওই ফায়ার প্লেসের পাশে সে একটা কি কাবিহোল মানে আরামদায়ক জায়গায় খুঁজে পেলো। দ্যাট যে আই হ্যাড নট নোটিসড, মানে এটা আমি নোটিস করিনি। এটা কে বলছে জানেন, রাইটার বলছে সে আমার রুমে একটা কাবিহোল খুঁজে পেলো, মানে আরামদায়ক জায়গা, মানে ফায়ার প্লেসের পাশে, কিন্তু আমি এটা দেখি নাই। পরে দেন কি বলছে, পরে বলছে হচ্ছে দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সে নির্দিষ্ট চেষ্টা করে দিত। হি পুট ক্যান্ডলিং মানে চলা, কাঠের চলা, অ্যান্ড মিডিয়াম উড এবং মধ্যম সারিতে কাঠ আছে, সো দ্যাট যাতে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার। মানে রাইটার বলছে যখন ওয়েট ওয়েদার মানে কি, মানে তোমার আর্দ্র যে আবহাওয়া আছে, আর্দ্র আবহাওয়া মানে সিক্ত আবহাওয়া, এই আবহাওয়াতে তোমার কাঠের যে চলাগুলো এগুলো ভিজে যেত। রাইটার বলতেছে এই কাঠের চলাগুলো যাতে না ভিজে যায়, মানে যাতে যখন অনেক মানে আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে তখন কিন্তু কাঠের চলাগুলো ভিজে যায়, তখন কিন্তু মানে ধরানো যায় না, জ্বালানো যায় না। তখন রাইটার বলতেছে সে ওই আর্দ্র আবহাওয়ার মধ্যেও সে কাঠের চলাগুলো একটা ফায়ার প্লেসের পাশে সংরক্ষণ করতো, যাতে এটা সে যখন আর্দ্র আবহাওয়া থাকে তখন যাতে সে কী করে এটা জ্বালাইতে পারে। পরে বলছে দেখেন কি বলছে পরে, হ্যাঁ, এই স্টোন একটা পাথর ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু ইন দ্য কেবিন। মানে বলছে একটা পাথর মানে মানে তোমার হচ্ছে লুজ হয়েছিল, আগলা অবস্থায় ছিল। কেন, সে যখন এই যে কেবিনে মানে রাফলে হাঁটাচলা করতো। পরে বলছে জেরি কী করলো সেটা, হি ডাগ এ ডিপার হোল অ্যান্ড স্টেডিড ইট। সে এটা গভীর গর্ত করে সে এখানে কী করলো, এটা স্থাপন করলো মানে বসাই দিল। পরে বলছে অলদো, যদিও হি কেম, সে আসতো হিমসেলফ নিজেই, বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক। সে নদীর তীর দিয়ে মানে তীরবর্তী একটা রাস্তা দিয়ে সে আসতো। রাইটার বলতেছে
সে আমার রুমের একটা পাথর লুজ হয়ে গেছে, এই কাজটা সে সতর্কতার সাথে করছে। কিন্তু আমি যখন সে নিজে একটা নদীর তীর দিয়ে আসতো, যাতে সে কি মানে সে তার লাইফটা রিস্ক নিত, কিন্তু আমার জন্য সে অপ্রয়োজনীয় কাজগুলো করে দিত। মানে রাইটারকে যে সে ভালোবাসে এটাই সে বোঝাচ্ছে আর কি। পরে বলছে এখানে আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে যখন আই ট্রাই টু রিটার্ন হিজ থটফুলনেস উই সাচ থিং অ্যাজ ক্যান্ডি অ্যান্ড অ্যাপেলস। মানে রাইটার বলতেছে আচ্ছা একটা মানুষ আমার জন্য কীভাবে এত অপ্রয়োজনীয় কাজ করে দেয়, মানে আমি এটা ভাবতে ভাবতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। পরে বলতে সাচ অ্যাজ থিং ক্যান্ডি অ্যান্ড অ্যাপেলস, মানে রাইটার যখন জেরিকে ক্যান্ডি অ্যান্ড অ্যাপেলস দিত তখন হি ওয়াজ ওর্ডলেস মানে সে নির্বাক হয়ে থাকতো। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস, মানে এই যে ধন্যবাদ দিতে হবে, ওয়াজ পারহ্যাপস সম্ভবত অ্যান এক্সপ্রেশন অফ হুইচ হি হ্যাড নো ইউজ, মানে সে কখনো এটা জানতোই না যে তাকে ধন্যবাদ দিতে হবে। ফর হিজ কার্টেসি, তার এই ভদ্রতা ওয়াজ ইনস্টিংক্টিভ, মানে এটা ছিল সহজাত, মানে এটা নিজ থেকে আসে, এটা কেউ কাউকে শেখানো যায় না। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, রাইটার বলতেছে আমি যখন তাকে কোনো কিছু গিফট করতাম সে কী করতো, একবার গিফটের দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো, অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং যে তার চোখের পর্দা আছে এটা ওঠানামা করতো, সো দ্যাট যাতে আই সো ডিপ ইন্টু দ্য কিলার ওয়েল অফ হিজ আইস। অ্যান্ড গ্র্যাটিটিউড মানে কি জানেন, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। ওয়াজ দেয়ার অ্যান্ড অ্যাফেকশন মানে কি জানেন, স্নেহ। সফট ওভার দ্য ফার্ম গ্রেনিট অফ হিজ ক্যারেক্টার, এখানে রাইটার বলতেছে মানে আমি যখন তার কিছু দিতাম সে আমার দিকে একবার তাকাতো, গিফটের দিকে তাকাইতো, এবং থ্যাংক ইউ যে বলতে হয় মানে এটা সে তার ডায়েরিতে এটা ছিল না। তো এখানে সে রাইটার বলতেছে মানে তার যে কৃতজ্ঞতার ভাষা, তার চোখে যে একটা কৃতজ্ঞতার ভাষা, মানে একটা মানুষকে যে ভালোবাসে সে, এটা সে রাইটার নিজ চোখে দেখতে পাইতো। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের জেরির যে টোটাল প্যাসেজটা, এতটুকুই আমাদের বোর্ডে যশোর বোর্ড, বরিশাল বোর্ড 2024 সালে এই এতটুকু প্যাসেজই আসছে। ঠিক আছে, তো আমরা যদি এই প্যাসেজটা একটু দেখি, এই প্যাসেজটুকু আমাদের পরীক্ষা আসবে। এখান থেকে আমরা MCQ CQ কীভাবে সলভ করতে হবে আমরা পরবর্তী এপিসোডে এটা দিব। আপনারা সবাই একটু চোখ রাখেন আমার পেজে, ইনশাআল্লাহ কীভাবে CQ লিখতে হবে, কীভাবে MCQ লিখতে হবে, আমি আপনাদের ইনস অ্যান্ড আউট সুন্দর করে সব প্রত্যেকটা ক্লাসে দেখা দেব। আর SSC 25 ব্যাচ বিশেষ করে তোমাদের 6 থেকে 7টা প্যাসেজ পড়লেই ময়মনসিংহ বোর্ডে তোমাদের কমন আসবে, 100% কমন আসবে। এই প্যাসেজগুলো আমি ডে বাই ডে এই আমাদের পেজে আপলোড করব। তোমরা যারা এখান থেকে উপকৃত হও এই পেজটা শেয়ার দিও, এই মানে রেকর্ডটা শেয়ার দিও, ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ভালো কিছু পাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।